আমার স্ত্রী একটি ছবি খুব ভালোবাসত, ক্লিন্টের আঁকা ডেথ অ্যান্ড লাইফ। আমি জানতাম না ওই কঙ্কাল আর জীবনের ভিড়ের মধ্যে সে কি খুঁজে পেত। কিন্তু আজ যখন ঘরের কোণে জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকাই, আমি বুঝতে পারি ওই ছবিটা আসলে কোনো শিল্প ছিল না। ওটা ছিল একটা পূর্বাভাস, একটা নিঃশব্দ আর্তনাদ, যা আমি কোনোদিন শুনতে পাইনি। সেই শুরু থেকেই বলি, আমার স্ত্রীর একটা প্রিয় ছবি ছিল ক্লিন্টের আঁকা ডেথ অ্যান্ড লাইফ। আমি জানি না ওই অদ্ভুত আঁকিবুকির ভেতর সে এমন কি খুঁজে পেয়েছিল যা তাকে ঘন্টার পর ঘন্টা মন্ত্রমুগ্ধ করে রাখত। আমরা যখন প্রথম ডেটিং শুরু করি, তখন সে যখন আমাকে ওই ফ্রেম করা প্রিন্টটা দেখালো, আমি সবজান্তার মতো মাথা নেড়েছিলাম। আমি বলেছিলাম, বাহ, কি চমৎকার ওয়ার্ম এবং কোল্ড কালার স্কিম, কি অসাধারণ অ্যাঙ্গেল আর লাইনের ব্যবহার। আসলে ওইসব ছিল স্রেফ আবোলতাবোল কথা। আমি তখন ফিন্যান্সের ছাত্র, আর্ট হিস্ট্রির ওই একটা ইলেকটিভ কোর্স নিয়েছিলাম শুধু পাশ করার জন্য। কিন্তু আমার ওই নকল পাণ্ডিত্যই আমার সেই অসম্ভব সুন্দরী হবু স্ত্রীকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট ছিল। সে ছিল একজন খাঁটি আর্টিস্ট। আমাদের শুরুর দিকের কয়েকটা ডেট কেটেছিল মিউজিয়ামের গ্যালারিগুলোতে হেঁটে হেঁটে, পিকাসোর ব্লু পিরিয়ড থেকে শুরু করে আধুনিক বিমূর্ত শিল্প, সব নিয়ে সে কথা বলতো, আর আমি মুগ্ধ হয়ে তার চোখের মণি দেখতাম। ওই উজ্জ্বল নীল চোখের গভীরে তখন এক অদ্ভুত প্যাশন কাজ করত। কে জানত সেই প্যাশন একদিন এমন এক ডার্কনেস বা অন্ধকারের রূপ নেবে যা আমাদের চেনা জগতটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আমি যখন আমার ডক্টরেট শেষ করছি, তখন আমার সেই নোংরা ফ্ল্যাটে তাকে প্রথমবার নিয়ে আসার মুহূর্তটা আজও আমার চোখে ভাসে। আমি ছিলাম তখন এক কুঁড়ে ব্যাঙ। ঘরের ভেতর টেক আউট কন্টেইনারের স্তূপ, চারিদিকে ময়লা জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকত। মনে হতো কোনো লন্ড্রি দোকান অন্তত 6 মাস ধরে আমার ঘরে ব্যবসা চালাতে পারবে। সে বাথরুমে গেল, আর আমি পাগলের মতো ঘর পরিষ্কার করতে লাগলাম। টেবিলের ওপর পড়ে থাকা 2003 সালের পুরনো কন্ডম র্যাপারগুলো লুকানোর চেষ্টা করলাম। ড্রেসিং টেবিলের ওপর তার ড্রেস, ব্রা আর প্যান্টটি খুব গুছিয়ে রাখা ছিল। সে বাথরুম থেকে পুরোপুরি নগ্ন হয়ে বেরিয়ে এলো। পায়ে শুধু ছিল এক জোড়া হাই হিল জুতো। আমার হাত থেকে ওয়াইনের বোতলটা নিল আর গ্লাসের তোয়াক্কা না করেই সরাসরি গলায় ঢালল। আমি সেই মুহূর্তেই তার প্রেমে একদম ইরেভোকেবলি বা অপরিবর্তনীয়ভাবে পড়ে গেলাম। আর্ট বা শিল্পের দিকে আমার কোনো বিশেষ মাথা নেই। আমি কাজ করি ফিন্যান্স বা অর্থ নিয়ে। আমি ক্রিয়েটিভ বা সৃজনশীল হতে পারি শুধু নাম্বার বা সংখ্যার বেলায়, পেইন্ট বা তুলি নিয়ে নয়। কিন্তু আমি তার কাজগুলোকে পাগলের মতো ভালোবাসতাম। গত কয়েক বছরে সে নিজের একটা বড় নাম তৈরি করে নিয়েছিল। সমালোচকরা তাকে আমেরিকান ড্যামিয়েন হার্স্ট বলে ডাকত। তার প্রথম এক্সিবিশন বা প্রদর্শনীগুলোর একটা ছিল পচা পেস্ট্রির ডজন খানেক অয়েল পেইন্টিং। সেই পেইন্টিংগুলোর মাঝখানে রাখা ছিল একটা আসল কেক, যার ভেতরে হাজার হাজার মরা লেডি বাগ বা পোকা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর সেই কেকটা খাওয়ানো হচ্ছিল একটা মমি করা টারান্টুলা মাকড়সাকে, যাকে লিটল মিস মাফেট এর মতো সাজানো হয়েছিল। ওই আর্ট বা শিল্পের মানে কি ছিল তা আমার মাথায় ঢোকেনি কোনোদিনও। কিন্তু ওটা ছিল শিখ বা অসুস্থ ঘরানার কাজ, আর প্রচণ্ড সাকসেসফুল বা সফল। ওই দিন প্রদর্শনীতে অনেক খাবার দাবার ছিল। আমি অন্তত 20টা ক্রোয়াশও খেয়েছিলাম। অবশ্য খাওয়ার আগে চেক করে নিয়েছিলাম যে সেগুলোর ভেতরে কোনো মরা পোকা আছে কি না। সে ছিল অসাধারণ, লেকার গার্লদের মতো শরীর আর মডিগ্লিয়ানি মডেলদের মতো চেহারা। আজও সে তেমনই আছে। সে খুব চার্মিং বা আকর্ষণীয় ছিল। তার চারপাশের মানুষেরা সবসময় তাকে ঘিরে থাকত। সে যখন কোনো কাজ করত, মনে হতো সে পৃথিবীর কাছে কিছু একটা প্রমাণ করতে চায়। তার সেন্স অফ হিউমার বা রসবোধ ছিল কিছুটা টুইস্টেড বা বাঁকা। আমি যখন একটা ভালো চাকরি পেলাম যেখানে অনেকগুলো ফিগার
বা অঙ্কের বেতন আসত। তখন আমি তাকে প্রপোজ করলাম, তাকে একটা হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক ব্রাউনস্টোন বাড়ি কিনে দিলাম। সেই বাড়ির বাগানে ছিল লাল গোলাপের সমারোহ, আর ঘরের মেঝে ছিল দামি মেহগনি কাঠের। প্রথম কয়েক বছর সে খুব খুশি ছিল। আমাদের দেখে লোকে হিংসা করত। আমরা ছিলাম সে পারফেক্ট কাপল বা নিখুঁত দম্পতি যাদের ছবি নিউ ইয়র্ক ম্যাগাজিনে ছাপা হতো। কিন্তু সব দাম্পত্য জীবনেই কিছু খারাপ সময় আসে। আমাদেরও এলো। উপর থেকে দেখতে সে আগের মতোই ছিল। মানুষ আজও জানতে চাইত সে কবে ডিনার পার্টির আয়োজন করবে। কিন্তু আমি জানতাম কিছু একটা বদলে যাচ্ছে। তার চোখের কোণে আর ঠোঁটের ভাঁজে আমি এক অদ্ভুত মিজারি বা বিষণ্ণতা দেখতে পেতাম। এই পরিবর্তনটা এলো খুব গ্র্যাজুয়ালি বা ধীরে ধীরে। প্রথমে শুরু হলো শাওয়ার কার্টেন বা বাথরুমের পর্দা নিয়ে। সে শহরের একনামী বুটিক থেকে ৩-৪টা পর্দা কিনে আনল। আমরা একটা হালকা নীল রঙের পর্দা বেছে নিলাম। ওটা ছিল যেমন ইমপ্র্যাকটিক্যাল বা অবাস্তব, তেমনি দামিও। কিন্তু আমাদের অনেক টাকা ছিল আর ওটা তাকে খুশি করছিল, তাই আমি বাধা দিলাম না। কয়েকদিন পর শেভ করার সময় লক্ষ্য করলাম সে পর্দাটা এখনো লাগায়নি। তার প্রায় ১ মাস পর আমি তার স্টুডিওতে উঁকি দিয়ে দেখলাম সেই নীল পর্দাটাকে সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। নীল রংটাকে এমনভাবে বদলে দিয়েছে যে ওটা আর চেনা যাচ্ছিল না। আমি ওটা ইগনোর বা উপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম, কারণ আমি জানতাম একজন আর্টিস্টের ক্রিয়েটিভ লাইসেন্স নিয়ে প্রশ্ন তোলা মানেই একটা অন্তহীন যুদ্ধ ডেকে আনা। কিন্তু ১ বছর পর আমার আর কোনো উপায় থাকল না। সে যেন একটা রেজর বা খুরের ওপর দাঁড়িয়েছিল। সাধারণত প্রতি ৩-৪ মাসে তার একটা শো বা প্রদর্শনী থাকত। তার মাথার ভেতর আইডিয়ার বা ধারণার কোনো অভাব ছিল না কোনোদিনও। অথচ একটা গোটা বছর পার হয়ে গেল, সে একটা পেইন্টিং শেষ করতে পারল না। আমি তার শারীরিক অবস্থা আর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে চিন্তিত হয়ে পড়লাম। আমরা ছিলাম এক্সট্রাভ্যাগেন্ট স্পেন্ডার বা বিলাসী খরচকারী। তার এক একটা শো থেকে $২০,০০০ আসত, যা দিয়ে আমাদের ইউরোপের সমুদ্র সৈকত কিংবা অ্যাশপেন এর স্কি ট্রিপের খরচ চলত। সেই ঘটনার চূড়ান্ত পর্যায়ে এলো যেদিন সে গোলাপ বাগানটা পুড়িয়ে দিল। পরে জেনেছিলাম ওই ১ বছরে সে ডজন খানেক কাজ শেষ করেছিল, কিন্তু নিজের কাজ তার নিজেরই পছন্দ হয়নি, তাই সে রাগের মাথায় সব ধ্বংস করে দিয়েছিল। একদিন আমি অফিসে থাকাকালীন সে পাগলের মতো হয়ে গেল। লাইটার ফ্লুইড ঢেলে সে তার ১৬টা ক্যানভাস আর গোটা গোলাপ বাগানে আগুন ধরিয়ে দিল। ফায়ার ডিপার্টমেন্ট থেকে ফোন পেয়ে আমি যখন পাগলের মতো বাড়ি ফিরলাম, দেখলাম সে অ্যাম্বুলেন্সের পেছনে শান্ত হয়ে বসে আছে। তার সারা গায়ে ছাই, ব্লন্ড বা সোনালি চুলের ডগাগুলো পুড়ে গেছে। সে খুব শান্তিতে একটা সিগারেট খাচ্ছিল। আমি পুড়ে যাওয়া ফুলের কঙ্কাল আর তার ধ্বংস হওয়া ভাস্কর্যগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কেন করলে এমনটা? কি হয়েছে তোমার? সে সিগারেটে একটা টান দিয়ে নির্লিপ্তভাবে বলল, ওগুলো আমার ছিল, তাই ওগুলো পোড়ানোর অধিকারও আমার। এরপর সে ওই আগুনের বড় বড় ছবি তুলল। ওই আগুনে একটা খরগোশ পরিবার ধোঁয়া আটকে মারা গিয়েছিল। সে সেগুলোকে স্টাফ বা মমি করে একটা বেকিং সোডা আগ্নেয়গিরির ওপর সাজিয়ে রাখল, ঠিক যেমনটা স্কুলের সায়েন্স ফেয়ার বা বিজ্ঞান মেলায় দেখা যায়। সে পোড়াকাঠ আর ভাঙা টুকরোগুলো তা দিয়ে পেঁচিয়ে একটা অদ্ভুত ফিনিক্স পাখির মতো মূর্তি তৈরি করল। ওটার ওজন ছিল ৪০০ পাউন্ড আর লম্বায় অন্তত ৮ ফুট। সে ওই প্রদর্শনীর নাম দিল ফ্রম দি অ্যাশেজ বা ছাই থেকে। টাইমস ম্যাগাজিন ওটাকে ইনসেন্ডিয়ারি বা অগ্নিগর্ভ বলে আখ্যা দিল। তারা লিখল, এটাই নাকি তার প্রকৃত শিল্পী হয়ে ওঠার প্রথম ধাপ। কেউ একজন ওই ফিনিক্স মূর্তিটা কিনে নিল। আমার সেই লোকটার জন্য মায়া হয়, যে প্রতিদিন সকালে উঠে ওই অদ্ভুত যন্ত্রণার প্রতিচ্ছবিটা দেখবে। আমরা একদিন স্যান ফ্রান্সিসকোতে এক অদ্ভুত বারে বসে ড্রিঙ্ক বা মদ্যপান করছিলাম।
ওই বারের থিম বা বিষয়বস্তু ছিল দান্তের ইনফার্নো বা নরক। সারা রাত ধরে আমরা আমাদের জীবনের অন্ধকার দিকগুলো নিয়ে হাসাহাসি করছিলাম। আমি যখন তাকে আসল সমস্যার কথা জিজ্ঞেস করলাম, সে প্রথমে অস্বীকার করল। সে খুব রেগে গিয়ে দেখালো যে আমাদের এই প্রদর্শনী থেকে আগের চেয়ে 4 গুণ বেশি আয় হয়েছে। সেই আয় দিয়ে আমাদের বাড়ির ক্ষতি পূরণ হয়েও এই লম্বা ভ্যাকেশন বা ছুটির খরচ উঠে যাচ্ছে। আমি চুপ করে থাকলাম। সে তার ছোট করে ছাঁটা চুলে একটা ঝটকা দিল। এক মুহূর্তের জন্য তার নীল চোখে জল চিকচিক করে উঠল। তারপর সে এক গ্লাস হুইস্কি নিয়ে অদ্ভুতভাবে হাসল। সে মাতাল গলায় বলল, আমাদের জন্য একটা খবর আছে, আমি প্রেগন্যান্ট বা গর্ভবতী। বলেই সে তার হাতের গ্লাসটা মেঝেতে ফেলে দিল। ঝনঝন করে কাঁচ ভেঙে গেল, আর সে টলতে টলতে বারের দরজার দিকে এগিয়ে গেল। আমি সেখানে একা বসে রইলাম। আমার বুক ফেটে আসছিল রাগে আর বিষণ্ণতায়। আমার বারবার তার সেই পুরনো দিনের কথা মনে পড়ছিল, যখন সে চশমা পরত আর আমি যখন আর্ট নিয়ে ভুলভাল কথা বলতাম। সে চশমাটা নাকের ওপর ঠেলে দিয়ে খিলখিল করে হাসত। সেই পবিত্র হাসিটা যেন কোথায় হারিয়ে গেছে। আমরা তার স্টুডিওটাকে নার্সারি বা বাচ্চাদের ঘরে রূপান্তর করলাম। আসলে ওটা আমিই করেছিলাম, কারণ সে তখন স্যান ফ্রান্সোই শকতে তার আর্টিস্ট বন্ধুদের সাথে কি সব করছিল কে জানে। আমি ল্যান্ডস্কেপার দিয়ে বাগানটা আবার সাজিয়ে তুললাম। আমি অনেক ওভার টাইম বা অতিরিক্ত সময় কাজ করতে লাগলাম। আর রাতে একা একা মদ্যপান করে প্যারেন্টিং বা সন্তান লালন পালনের বই পড়তাম। সে যখন একদম ফুল টার্ম বা গর্ভকালের শেষ পর্যায়ে, তখন ফিরে এলো। একদিন অফিস থেকে ফিরে দেখি ফ্রিজের গায়ে সোনোগ্রাম এর ছবি লাগানো। যমজ সন্তান হতে যাচ্ছে আমাদের, 2টি ফুটফুটে মেয়ে। আমি শোবার ঘরে গিয়ে দেখলাম সে বিছানার ওপর গভীর ঘুমে আচ্ছন্ন, তার পেটের ওপর হাত রাখা। সারা শরীরে গাঁজা আর পেইন্ট থিনার বা রঙের দ্রাবকের গন্ধ। তার আঙুলের ডগায় শুকনো রঙের রামধনু লেগেছিল। আমি টাইটা ঢিলা করে নার্সারির দিকে এগিয়ে গেলাম। আমি দেখলাম সে ওই ঘরে অনেক কাজ করেছে। আমি যে হালকা হলুদ রঙটা বেছে নিয়েছিলাম, সে তার উপর নীল রঙের একটা আস্তরণ দিয়েছে। সারা ঘরে ক্লিমটের স্টাইলে প্যাটার্ন আর অদ্ভুত সব নকশা আঁকা। দামি কার্পেটের উপর রঙের ছিটে লেগে আছে। সে বুনো গোলাপের একটা বড় তোড়া ফুলদানিতে গুঁজে রেখেছে। কিছু পাপড়ি ছড়িয়ে আছে দোলনার ভেতর আর জানালার পাশে। ওটা দেখতে যেমন বিশৃঙ্খল ছিল, তেমনি সুন্দর। পরের কয়েকটা বছর আমাদের জীবনে বেশ শান্তি ছিল। মেয়েদের মানুষ করতে গিয়ে আমাদের বন্ডিং বা সম্পর্ক আবার মজবুত হল। গর্ভাবস্থায় তার অনিয়ম সত্ত্বেও মেয়েরা খুব বুদ্ধিমান আর সুন্দরী হয়ে বড় হতে লাগল। ওরা দেখতে ঠিক ওদের মায়ের মতো হয়েছিল। ব্লন্ড চুল আর নীল চোখ। মাঝে মাঝে ওদের ঘুম পাড়ানোর সময় আমার মনে হতো, ওদের ভেতরে কি আমার কোনো ডিএনএ বা রক্ত আছে, নাকি ওরা শুধুই ওদের মায়ের ক্ষুদ্র সংস্করণ। আমার স্ত্রী একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক ডাক্তারের কাছে যেতে রাজি হল। সে কিছু ওষুধ খেতে শুরু করল, জ্যানেক্স আর মুড স্ট্যাবিলাইজার। ডাক্তার বলল ওর ওই সমস্যাটা নাকি হরমোনাল বা সাময়িক ছিল। আমরা আবার আগের মতো ডিনার পার্টি দেওয়া শুরু করলাম। আমাদের নিয়ে যেসব গসিপ বা গুজব রটেছিল সেগুলো ধামাচাপা পড়ে গেল। সে পেইন্টিং বা ছবি আঁকা ছেড়ে দিল আর একটা ইউনিভার্সিটিতে পড়াতে শুরু করল। মনে হচ্ছিল সে আবার সুখে আছে, কিন্তু মাঝে মাঝে আমি তার চোখের গভীরে এক অদ্ভুত আগুনের ফুলকি দেখতে পেতাম, যেন একটা আর্টিলারি ফায়ার বা কামানের গোলা তার ভেতর ফেটে যাওয়ার অপেক্ষায় আছে। কিন্তু সেই চাউনি কয়েক সেকেন্ডের বেশি থাকত না। আবার তার চোখ সেই নীল শাপলার মতো স্নিগ্ধ হয়ে যেত। আমি ভাবতাম, সবাই তো মাঝে মাঝে একটু বিরক্ত হয়, এতে ভয়ের কি আছে? অফিসে আমার পদোন্নতি হতে লাগল। ক্ষমতার এই স্বাদটা আমার ভালো লাগত। আমি আমার মেয়েদের ভালোবাসতাম, আর আমার সেই পাগল। অদ্ভুত।
সুন্দরী স্ত্রীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু তারপর সেই দিনটা এলো, আজকের দিনটা। আমি আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এলাম। আমার স্ত্রী আজ মিউজিয়ামে একটা ক্লাস ট্রিপে গিয়েছে বাচ্চাদের গাইড বা পথ প্রদর্শক হিসেবে। ওরা মাসের পর মাস ধরে তাকে অনুরোধ করছিল, কারণ আর্ট বা শিল্প জগতে তার অগাধ জ্ঞান। আমি ভেবেছিলাম ওটা একটা বোকামি। 1 থেকে 3 বছরের বাচ্চাদের মনেটের ওয়াটার লিলি দেখে কি হবে? ওরা তো পটেটো চিপসের ভেতর বেশি সৌন্দর্য খুঁজে পায়। কিন্তু শেষ পর্যন্ত সে রাজি হলো। আমি লাঞ্চ বা দুপুরের খাবার খেতে বাড়ি এলাম, কারণ আমি আমার আইপ্যাডটা নিতে ভুলে গিয়েছিলাম। ওটাতে আমার রাতের প্রেজেন্টেশনের নোটসগুলো ছিল। গোলাপ বাগানের ভেতর দিয়ে হাঁটার সময় আমি মাটির ওপর সেই পুরনো ফিনিক্স মূর্তির একটা ছোট অংশ পড়ে থাকতে দেখলাম। একটা ছোট্ট পাখি, মাটির তৈরি। খুঁটিয়ে দেখতেই আমার গা শিউরে উঠল। মনে হলো ওটা কোনো মাটির পাখি নয়, বরং একটা জ্যান্ত পাখিকে মাটির ভেতরে ঢুকিয়ে কাস্ট বা ছাঁচ তৈরি করা হয়েছে। ফাটলের ভেতর দিয়ে আমি একটা আসল পালক দেখতে পেলাম। আমি অবাক হলাম, এতদিন কেন আমার চোখে পড়েনি ওটা? ঘরের ভেতরে ঢুকে এক গ্লাস অরেঞ্জ জুস বা কমলার রস ঢাললাম। ফ্রিজের গায়ে আমার মেয়েদের আঁকা ছোট ছোট কাপা কাপা হাতের ছবি লাগানো। আমি খুব খুশি হলাম যে ওরা অন্তত ওদের মায়ের মতো ভয়ঙ্কর কিছু আঁকছে না। আমি মনে মনে প্রার্থনা করলাম ওরা যেন আমার মতো সংখ্যার প্রেমে পড়ে। সারা বাড়ি নিস্তব্ধ ছিল। আমি সেই নিস্তব্ধতা উপভোগ করছিলাম। হঠাৎ করেই বাতাসে তাজা রঙের একটা গন্ধ পেলাম। কৌতূহলী হয়ে আমি লিভিং রুমে গেলাম, আর সেখানে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার স্ত্রী সোফায় বসে আছে, হাতে একটা ওয়াইনের বোতল। তাকে দেখতে ঠিক সেই মৃত্যুর ফেরেশতার মতো লাগছে। তার সারা শরীর নীলচে ধূসর রঙে রাঙানো, চোখের নিচে গাঢ় রঙের প্রলেপ। সে একটা অদ্ভুত নীল রঙের ড্রেস পরে আছে, যেটার গায়ে অনেকগুলো ক্রোশ বা ক্রুশ চিহ্ন। ভালো করে লক্ষ্য করতেই আমার হার্টবিট বা হৃদস্পন্দন থেমে গেল। ওটা কোনো ড্রেস নয়, ওটা সেই নীল রঙের শাওয়ার কার্টেন বা পর্দা, যা সে বহু বছর আগে ছিঁড়ে ফেলেছিল। ওয়াইনের বোতলটাকেও সে অদ্ভুত কমলা রং করে ফেলেছে। ঘরের ভেতর লাইটার ফ্লুইডের গন্ধটা এখন আরও তীব্র, আর সেই সাথে মিশে আছে এমন একটা আষ্টে গন্ধ যা আমি আগে কোনোদিন পাইনি। তার মাথাটা কামানো, পুরো ন্যাড়া হয়ে গেছে সে। আমি কতক্ষণ তার দিকে তাকিয়েছিলাম জানি না, কয়েক মিনিট নাকি 1 ঘন্টা। সে ওয়াইনের বোতল থেকে একটা বড় চুমুক দিল। আমি দেখলাম তার আঙুলে লেগে আছে নীল আর গাঢ় লাল রঙের দাগ। আমি তার সামনের চেয়ারটায় বসে পড়লাম। আমার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমি একটাও করতে পারলাম না। হয়তো আমি সব জানতাম, হয়তো আমি জানতে চাইনি। টেবিলের ওপর একটা ক্যামেরা রাখা ছিল। আমি ওটা নিতে যেতেই সে তার ধূসর রঙের হাতটা আমার হাতের ওপর রাখল। তার সেই পরিচিত স্পর্শ, কিন্তু আজ তা বরফের মতো ঠান্ডা। সে তার ঠোঁট নাড়ালো কথা বলার জন্য। সেই ফ্যাকাশে ঠোঁট থেকে শুধু 3টে শব্দ বেরিয়ে এলো, ওগুলো আমার ছিল। আমি এখন এখানে বসে আছি, আমার ফোনের রিংটোনটা বারবার বেজে চলেছে। স্কুল থেকে ফোন আসছে, এনওয়াইপিডি বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কল আসছে। আমি জানি কেন ওরা ফোন করছে। আমি জানি ওই বন্ধ দরজার ওপাশে নার্সারিতে কি আছে। সেখানে সেই ক্লিন্টের ওয়ালের সামনে আমার মেয়েরা কি এখনো ঘুমাচ্ছে, নাকি তাদের শরীরগুলো এখন কোনো নতুন ভাস্কর্যের অংশ হয়ে গেছে? ঘরের কোণে রাখা তারের কুণ্ডলী আর সেই লাইটার ফ্লুইডের গন্ধ আমাকে সব বলে দিচ্ছে। দরজার নিচ দিয়ে লাল রঙের স্রোত ধীরে ধীরে কার্পেটটাকে ভিজিয়ে দিচ্ছে। আমার স্ত্রী সোফায় শান্ত হয়ে বসে আছে। পাশে তার জামা কাপড়গুলো খুব সুন্দর করে ভাঁজ করা। সে এখন একটা সিগারেট ধরাবে। ফিনিক্স পাখিটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি আশা করছি সে যখন ওই লাইটারটা জ্বালাবে, তখন যেন আমরা দুজনেই এই আগুনের লেলিহান শিখায় চিরকালের মতো পুড়ে ছাই হয়ে যাই। আমি আমার চেয়ারে পাথরের মতো জমে বসে আছি।
আমার চোখের সামনে বসে থাকা। এই নারী কি সত্যিই আমার সেই প্রেমিকা, যার হাসিতে একসময় ভোরের রোদের স্নিগ্ধতা থাকত? তার ন্যাড়া মাথাটা এখন ল্যাম্পের আলোয় অদ্ভুতভাবে চকচক করছে। সারা শরীরে ওই নীলচে ধূসর রঙের প্রলেপ তাকে এই পৃথিবীর কোনো মানুষ হিসেবে চেনা দায় করে তুলেছে। সে যেন কোনো প্রাচীন গুহা থেকে উঠে আসা এক প্রেতাত্মা, যে তার শিকার শেষ করে এখন শান্তিতে বিশ্রাম নিচ্ছে। বাতাসের সেই উৎকট গন্ধটা এখন আমার নাসারন্ধ্রে কামড়ে ধরছে। লাইটার ফ্লুইড বা দাহ্য তরলের সেই তীব্র ঘ্রাণ জানান দিচ্ছে যে খুব শিগগিরই এখানে এক প্রলয় শুরু হতে যাচ্ছে। আর ওই অন্য গন্ধটা, যা আমি চিনতে পারছিলাম না, ওটা এখন স্পষ্ট হয়ে উঠেছে। ওটা হলো কঁচা মাংস আর জমাট বাঁধা রক্তের লোনাগন্ধ। আমার পকেটের ভেতর ফোনটা আবার কেঁপে উঠল। ভাইব্রেশন বা কম্পনটা আমার উরুর ওপর দিয়ে সারা শরীরে একটা শীতল স্রোত বয়ে নিয়ে গেল। স্ক্রিনের বা পর্দার দিকে না তাকিয়েই আমি জানি ওটা কারা। এনওয়াইপিডি বা পুলিশ ডিপার্টমেন্ট হয়তো ইতিমধ্যেই মিউজিয়ামে বা স্কুলে কোনো বীভৎস দৃশ্য আবিষ্কার করেছে। হয়তো তারা আমার বাড়ির দিকেই রওনা দিয়েছে, কিন্তু তাদের আসতে অনেক দেরি হয়ে যাবে। এই ঘরের ভেতর সময় যেন থমকে দাঁড়িয়েছে। আমি চাইলেই উঠে গিয়ে ওই নার্সারির দরজাটা খুলতে পারি, কিন্তু আমার পা দুটো যেন মেহগনি মেঝের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। আমার অবচেতন মন আমাকে বারবার বলছে, ঝ্যারি, দরজাটা খুলো না। দরজাটা খুললে তুমি যা দেখবে তা সহ্য করার ক্ষমতা তোমার এই ফিন্যান্স বা অর্থ নিয়ে কাজ করা মস্তিষ্কটার নেই। সে আবার ওয়াইনের বোতলটা মুখে তুলল, ঢকঢক করে গিলে নিল সেই রক্তবর্ণের তরল। আমি লক্ষ্য করলাম তার ঠোঁটের কোণ দিয়ে নীল রঙের পেইন্ট বা রং ধুয়ে নামছে, আর তার নিচ থেকে বেরিয়ে আসছে তার আসল ফ্যাকাশে চামড়া। সে অদ্ভুত এক সম্মোহনী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই চাউনিতে কোনো ঘৃণা নেই, কোনো রাগ নেই, আছে শুধু এক পরম তৃপ্তি, যেন সে তার জীবনের শ্রেষ্ঠ মাস্টারপিস বা শিল্পকর্মটি আজই তৈরি করেছে। সে মৃদু হাসল। তার সেই হাসির সাথে সাথে গালের ওপর মাখানো রঙগুলো ফেটে গিয়ে সরু সরু রেখা তৈরি করল। ওটা দেখতে ঠিক ওই ক্লিম্ট এর পেইন্টিংয়ের কঙ্কালটার মতো লাগছিল। আমি মনে করার চেষ্টা করলাম, শেষ কবে আমরা সাধারণ মানুষের মতো কথা বলেছিলাম। হয়তো সেই স্যান ফ্রান্সিসকোর বারে, যেখানে সে তার গর্ভবতী হওয়ার খবরটা দিয়েছিল। সেদিন থেকেই কি সে এই প্ল্যান বা পরিকল্পনাটা করছিল? সে কি আগে থেকেই জানত যে ওই দুটো ছোট্ট প্রাণ শুধু তার ক্যানভাস বা পটভূমি হওয়ার জন্যই জন্মেছে? আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি কোনোদিনও তাকে চিনতে পেরেছিলাম, নাকি আমি শুধু তার ওই সুন্দরী মুখোশটার প্রেমে পড়েছিলাম? আর্ট বা শিল্পের নাম করে সে যে ক্রমাগত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, তাকে আমি সত্যিই দেখতে পাইনি, নাকি আমি দেখতে চাইনি? আমার ওই সস্তা পাণ্ডিত্য আর টাকা পয়সার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি ভেবেছিলাম গোলাপ বাগানটা নতুন করে সাজালেই সব ঠিক হয়ে যাবে। আমি ভেবেছিলাম এক জোড়া সুন্দর বাচ্চা আর দামি বাড়ি দিলেই একজন উন্মাদ শিল্পীকে শান্ত করা সম্ভব। আমি কতটা বোকা ছিলাম! নার্সারির ওই কার্পেটটার কথা আমার মনে পড়ছে। আমি যখন ওই ঘরটা সাজিয়েছিলাম, আমি খুব যত্ন করে একটা ক্রিম রঙের নরম কার্পেট কিনেছিলাম। মেয়েরা যখন হামাগুড়ি দেবে, তখন যেন ওদের হাঁটুতে চোট না লাগে, সেই কথা ভেবেছিলাম। আজ সেই কার্পেটটা ভিজে ভারী হয়ে গেছে। দরজার নিচ দিয়ে যে লাল রঙের নদীটা বেরিয়ে আসছে, ওটা এখন আমার পায়ের একদম কাছে চলে এসেছে। আমি পা দুটো সরিয়ে নেওয়ার সাহসটুকুও পাচ্ছি না। আমার মনে পড়ছে সেই ফিনিক্স মূর্তির কথা। সেই মূর্তির গায়ে সে পোড়া ডালপালা আর তার দিয়ে যে যন্ত্রণা ফুটিয়ে তুলেছিল, ওটা কোনো কল্পনা ছিল না, ওটা ছিল একটা রিহার্সাল বা মহড়া। সে জানত একদিন সে রক্ত আর মাংস দিয়ে এমন এক ফিনিক্স তৈরি করবে যা জীবন্ত মনে হবে। সে তার ফ্যাকাশে হাতটা বাড়ালো। তার আঙুলের ডগায় লেগে থাকা সেই গাঢ় লাল ছোপগুলো এখন শুকিয়ে কালচে হয়ে গেছে।
সে টেবিলের ওপর রাখা ক্যামেরাটায় হাত রাখল। এই সেই ক্যামেরা যা দিয়ে সে তার ধ্বংসের কারিগরিগুলোকে ফ্রেমবন্দি করে। সে আলতো করে শাটার বা বোতামে চাপ দিল। ফ্ল্যাশ বা তীব্র আলোটা আমার চোখের ওপর পড়তেই আমি কয়েক সেকেন্ডের জন্য অন্ধ হয়ে গেলাম। সেই অন্ধকারের ভেতর আমি দেখতে পেলাম আমার মেয়েদের হাসিমুখ। ওদের সেই ব্লন্ড বা সোনালি কোকড়া চুল আর মণি হারানো নীল চোখগুলো যেন আমাকে ডাকছে, বাবা, বাঁচাও আমাদের। কিন্তু আমি জানি এখন আর বাঁচানোর মতো কিছু অবশিষ্ট নেই। তারা এখন শুধুই তাদের মায়ের সৃষ্টির একটা অংশ। সে ফিসফিস করে কিছু একটা বলল। তার সেই কণ্ঠস্বরটা কোনো মানুষের মতো শোনাচ্ছিল না। মনে হচ্ছিল যেন পাথরে পাথর ঘষার শব্দ। সে বলল, তুমি কি জানো হ্যারি, নিখুঁত শিল্প সৃষ্টি করতে হলে সবচেয়ে প্রিয় জিনিসটাকে বলি দিতে হয়? আমি যখন ওই মিউজিয়ামে দাঁড়িয়ে বাচ্চাদের দেখছিলাম, আমার মনে হলো ওরা সবাই এক একটা ফাঁকা ক্যানভাস, কিন্তু ওদের ভেতরে কোনো প্রাণ নেই। আসল প্রাণ তো আমার ঘরে ছিল, আমার নিজের রক্ত, আমার নিজের মাংস। আমি ওদের সাজিয়েছি, আমি ওদের অমর করে দিয়েছি। তার কথাগুলো আমার কানে তপ্ত সীসার মতো ঢুকছে। আমি এখন বুঝতে পারছি কেন আমি আমার ঘুমের ওষুধগুলো খুঁজে পাচ্ছিলাম না। গত রাতে সে নিশ্চয়ই আমার পানীয়ের সাথে ওগুলো মিশিয়ে দিয়েছিল, যাতে আমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকি আর সে তার এই পৈশাচিক উৎসবটা কোনো বাধা ছাড়াই পালন করতে পারে। আমি যখন ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলাম, তখন হয়তো মাত্র কয়েক হাত দূরে আমার মেয়েরা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। হয়তো তারা আমাকে ডাকার চেষ্টা করেছিল, হয়তো তারা তাদের ছোট্ট হাতগুলো দিয়ে দরজাটা খোলার চেষ্টা করেছিল। আর আমি শুধু সেখানে মরার মতো পড়েছিলাম। এই অপরাধবোধটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি এখন আর শুধু তার উপর রাগান্বিত নই, আমি নিজের ওপরও প্রচণ্ড ঘৃণা বোধ করছি। আমি কেন বুঝতে পারিনি তার সেই ইউনিভার্সিটির চাকরি, তার সেই শান্ত হয়ে যাওয়া, ওগুলো ছিল শুধুই একটা স্টর্ম বা ঝড়ের আগের নীরবতা। সে নিজেকে তৈরি করছিল এই চূড়ান্ত মুহূর্তের জন্য। সে নিজেকে সঁপে দিয়েছিল ওই অন্ধকারের কাছে। সে তার পকেটে হাত দিয়ে একটা কুণ্ডলি পাকিয়ে উঠছে। সে ওটা একটা রূপলি লাইটার বের করল। ওই লাইটারটার গায়েও সে রং দিয়ে অদ্ভুত সব আঁকিবুকি করেছে। সে ওটা হাতে নিয়ে ঘষতে শুরু করল। খচখচ শব্দটা এই নিস্তব্ধ ঘরে এক ভয়ঙ্কর তালের মতো বাজছে। আগুনের একটা ছোট শিখা জ্বলে উঠল। সেই কমলা রঙের আলোয় তার মুখটা এখন আরও বেশি বীভৎস লাগছে। সে লাইটারটা নিয়ে খেলছে, মাঝে মাঝে ওটা নিভিয়ে দিচ্ছে, আবার জ্বালাচ্ছে। সে যেন উপভোগ করছে আমার আতঙ্ক। সে জানে আমি চাইলেও পালাতে পারবো না। এই মায়া, এই নেশা, এই ধ্বংস, আমরা দুজনেই এটার ভেতরে জড়িয়ে গেছি। বাইরে থেকে সাইরেন বা সতর্ক সংকেতের শব্দটা এখন অনেক স্পষ্ট হয়ে উঠেছে। অনেকগুলো গাড়ি একসঙ্গে ব্রেক কষার শব্দ পেলাম। পুলিশের বুটের আওয়াজ আমাদের ড্রাইভওয়ে বা বাড়ির সামনের পথে শোনা যাচ্ছে। কিন্তু এই ব্রাউনস্টোন বাড়ির দেয়ালগুলো অনেক শক্ত। এই বাড়ির ভেতরে যা ঘটছে তা বাইরের পৃথিবীর মানুষ কোনোদিনও বুঝতে পারবে না। তারা যখন দরজা ভেঙে ভেতরে ঢুকবে, তখন হয়তো তারা শুধু দেখতে পাবে এক স্তূপ ছাই আর হাড়গোড়। সে লাইটারটা সোফার ওপর রাখল, তারপর খুব ধীরে সুস্থে সোফার ওপর রাখা তার ভাঁজ করা কাপড়গুলোর ওপর হাত বোলালো। তার ড্রেস, ব্রা আর প্যান্টি ঠিক যেভাবে আমাদের প্রথম মিলনের রাতে রাখা ছিল। সে যেন তার জীবনের চক্রটা আজ শেষ করতে চাইছে। যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখানেই ফিরে যেতে চায় সে। কিন্তু এবার আর নগ্ন শরীর নয়, এবার সে নিজেকে সাজিয়েছে মৃত্যু দিয়ে। আমার সামনে রাখা ওয়াইন বা মদের গ্লাসটার দিকে তাকালাম। আমি জানি ওটার ভেতর সে হয়তো বিষ মিশিয়ে রেখেছে, অথবা হয়তো ওটা শুধুই লাল রং। আমি গ্লাসটা হাতে নিলাম। আমার হাত কাঁপছে। এক ফোঁটা তরল আমার সাদা শার্টের ওপর পড়ল। রক্তের মতো একটা দাগ তৈরি হলো সেখানে। আমি ভাবলাম, যদি আমি এটা পান করি তবে হয়তো আমার মুক্তি ঘটবে, হয়তো এই নরক যন্ত্রণা থেকে আমি রেহাই পাব।
কিন্তু আমার চোখ চলে গেল নার্সারির দরজার দিকে। সেই দরজার হাতলটা এখন নড়ছে। না, ওটা কোনো পুলিশ নয়, ওটা ভেতর থেকে কেউ ঘোরানোর চেষ্টা করছে। আমার বুক ধক করে উঠল। মরা মানুষ কি দরজা খুলতে পারে? নাকি ওটা আমার মনের ভ্রম? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সোনালি রঙের হাতলটা ধীরে ধীরে নিচে নামছে। ওই দরজার পেছনে যে দেয়ালটা ছিল, যাতে সে ক্লিন্টের স্টাইলে নীল রঙের ঢেউ এঁকেছিল, সেটা যেন এখন জ্যান্ত হয়ে উঠেছে। আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি, নাকি এই বিভৎসতার আরও কিছু বাকি আছে? সে ওই দরজার দিকে তাকালো। তার মুখে এক অদ্ভুত বিস্ময় ফুটে উঠল। সে তো জানত সে কি করেছে। তবে কি তার সৃষ্টি এখন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? সে লাইটারটা আবার জ্বালালো। এবার তার হাতও কিছুটা কাঁপছে। আগুনের শিখাটা কাঁপতে কাঁপতে তার আঙুলের ডগায় এসে লাগল। কিন্তু সে যেন কোনো ব্যথাই অনুভব করল না। সে এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। সাই নীরবতা এখন এতটাই গভীর যে আমি আমার নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। 1, 2, 3, 4। প্রতিটা স্পন্দন যেন এক একটা হাতুড়ির ঘা। দরজার ওপাশ থেকে একটা খুব ক্ষীণ শব্দ ভেসে এলো, একটা শিশুর কান্নার মতো শব্দ। কিন্তু ওটা মানুষের কান্নার মতো নয়, ওটা যেন কোনো চেরা বাঁশির সুর। আমার মেয়েরা কি বেঁচে আছে, নাকি ওটা অন্য কিছু? সে সোফা থেকে উঠে দাঁড়ালো। তার নীল রঙের ড্রেসটা মেঝেতে লুটিয়ে পড়ছে। সে দরজার দিকে এক পা এগল। আমি চাইলাম তাকে বাধা দিতে, তাকে চিৎকার করে বলতে যে ওখানে যেও না, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি শুধু এক অসহায় দর্শকের মতো তাকিয়ে রইলাম। সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, তার রক্তমাখা হাতটা হাতলের উপর রাখল। বাইরে থেকে পুলিশরা এখন দরজায় ধাক্কা দিচ্ছে, ওপেন আপ, NYPD। কিন্তু সে কোনো ভ্রুক্ষেপ করল না। সে খুব আস্তে করে দরজাটা 1 ইঞ্চি ফাঁক করল, আর সেই ফাঁক দিয়ে যা বেরিয়ে এলো তা দেখে আমার অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো। ওটা কোনো রক্ত নয়, ওটা নীল রঙের এক ঘন মেঘ, যার ভেতর থেকে হাজার হাজার মরা লেডি বাঘ বা পোকা তীরের মতো বেরিয়ে এলো। সেই পোকাগুলো সারা ঘরে ছড়িয়ে পড়ছে, তারা দেয়ালে, সিলিংয়ে বা ছাদে, এমনকি আমার গায়ের ওপর দিয়েও হাঁটতে শুরু করেছে। তার সেই হাসির শব্দে সারা বাড়ি যেন কেঁপে উঠল। তার লাইটারটা ছুঁড়ে মারল, সেই সারা বাড়ি যেন কেঁপে উঠপড়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের সেই লেলিহান শিখা তার শরীর বেয়ে উপরে উঠছে, কিন্তু শেষ হচ্ছে না। সে শুধু দরজার ওপাশে তাকিয়ে পেয়ে উঠছে, কিন্তু শেষ হচ্ছে না। আগুনের শিখায় তার চামড়া পুড়ে যাওয়ার উৎকট গন্ধ এখন লাইটার ফ্লুইডের গন্ধকে ছাপিয়ে যাচ্ছে। আমি জানি আর মাত্র কয়েক সেকেন্ড এই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়বে। নার্সারির দরজাটা এখন পুরো খুলে গেছে, আর সেই অন্ধকারের ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি 4টে নীল চোখ। তারা স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা আমাকে ক্ষমা করবে না, তারা আমাকে নিয়ে যেতে এসেছে। আমি আমার চোখ বন্ধ করলাম। আগুনের উত্তাপ এখন আমার মুখে লাগছে। আমি সেই মদের গ্লাসটা এক চুমুকে শেষ করে দিলাম। একটা তিক্ত স্বাদ আমার গলার ভেতর দিয়ে নেমে গেল। আমি ফিনিক্স পাখির মতো ছাই হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি জানি এই ছাই থেকে কোনো নতুন প্রাণের জন্ম হবে না, জন্ম হবে শুধু এক অনন্ত অন্ধকারের। আগুনের শিখাগুলো যখন আমার স্ত্রীর, না, আমার এই ধ্বংসকারিণীর নীল শরীরটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল, তখন বাতাসটা ভারী হয়ে গেল পোড়া মাংসের গন্ধে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সে একটুও নড়ল না। আগুনের ওই কমলা আর লাল জিহ্বাগুলো যখন তার নীলচে চামড়াকে চাটছিল, সে তখন এক বুক তৃপ্তি নিয়ে হাসছিল। তার সেই হাসিটা কোনো মানুষের হাসি ছিল না, ওটা ছিল এক বিজয়ের উল্লাস। আমি আমার চেয়ারে বসে দেখছিলাম কিভাবে আমার সাজানো সংসারটা মুহূর্তের মধ্যে একটা নরককুণ্ডে পরিণত হলো। আমার গলার ভেতর সেই তিক্ত ওয়াইনের স্বাদটা এখন একটা নীল বিষের মতো ছড়িয়ে পড়ছে। আমার হাত পা ধীরে ধীরে অসাড় হয়ে আসছে, কিন্তু আমার মস্তিষ্ক এখনো প্রখরভাবে কাজ করছে। আমি দেখতে পাচ্ছিলাম
সিলিং বা ছাদের ওপর দিয়ে হাজার হাজার কালো আর লাল রঙের লেডি বাঘ বা পোকাগুলো তীরের মতো ছুটে বেড়াচ্ছে। তারা যেন এই আগুনের উৎসবে যোগ দিতে এসেছে। আমার মনে পড়ল তার সেই প্রথম দিককার কাজের কথা, সেই মমি করা টারান্টুলা আর হাজার হাজার মরা পোকা ভরা কেক। তখন আমি ওটাকে স্রেফ একটা শৌখিন পাগলামি ভেবেছিলাম। আমি ভেবেছিলাম সে হয়তো পৃথিবীর নিষ্ঠুরতাকে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলতে চায়। কিন্তু আজ বুঝতে পারছি ওটা কোনো শিল্প ছিল না, ওটা ছিল একটা ব্লুপ্রিন্ট বা নকশা। সে সেদিন থেকেই জানত একদিন সে জ্যান্ত মানুষের শরীর দিয়ে তার সেই মরণ খেলা পূর্ণ করবে। তার চোখে তখন যে ডার্কনেস বা অন্ধকার আমি দেখেছিলাম, ওটা কোনো সাময়িক ডিপ্রেশন বা বিষণ্ণতা ছিল না, ওটা ছিল এক আদিম পৈশাচিকতা যা সে সযত্নে লালন করছিল আমাদের বিয়ের এই কয়েকটা বছর। নার্সারির দরজাটা এখন পুরোটা খুলে গেছে। আগুনের আলো যখন ওই অন্ধকার ঘরের ভেতর গিয়ে পড়ল, তখন আমি যা দেখলাম তা দেখে আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। দেয়ালের সেই নীল আলপনাগুলো এখন জ্যান্ত হয়ে নড়ছে। সেই ক্লাইম্টের স্টাইলের আঁকিবুকিগুলো যেন সাপের মতো কিলবিল করছে। আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ভয়াবহ সৃষ্টি। ওটা কি সত্যি আমার মেয়েরা, আমার সেই সোনালি চুলের ছোট্ট জাদুকরীরা? আমি দেখলাম সে সেই মোটা তার বা ওয়্যার ব্যবহার করেছে, যা দিয়ে সে একসময় ওই ফিনিক্স মূর্তিটা তৈরি করেছিল। সেই তার দিয়ে সে আমার দুই মেয়ের শরীরকে এমনভাবে জড়িয়েছে যে তাদের আলাদা করার কোনো উপায় নেই। তারা যেন একে অপরের সাথে মিশে গিয়ে এক বিমূর্ত রূপ নিয়েছে। তাদের সেই নিষ্পাপ মুখগুলো এখন নীল রঙের পেইন্টে ঢাকা, শুধু চোখের মণিগুলো খোলা। সেই নীল চোখগুলোতে এখন কোনো ভয় নেই, কোনো কান্না নেই, আছে শুধু এক অনন্ত সাইলেন্স বা নীরবতা। তাদের ছোট ছোট হাতগুলো এমনভাবে সাজানো হয়েছে যে মনে হচ্ছে তারা আকাশের দিকে প্রার্থনা করছে, অথবা হয়তো তারা তাদের মায়ের কাছে মুক্তি চাইছে। রক্তের সেই নদীটা যা দরজার নিচ দিয়ে আসছিল, ওটা এখন আমার জুতোর তলা ছুঁয়ে ফেলেছে। গরম আর চটচটে সেই তরলটা যখন আমার পায়ে লাগল, আমার মনে হলো আমি এক দরিয়া রক্তের মাঝখানে ডুবে যাচ্ছি। আমার স্ত্রীর শরীর থেকে এখন চামড়া খসে খসে পড়ছে। আগুনের শিখাগুলো এখন তার নীল ড্রেস বা ওই বাথরুমের পর্দাটাকে পুড়িয়ে খাক করে দিচ্ছে। কিন্তু সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে তার জ্বলন্ত হাতটা দরজার দিকে বাড়িয়ে দিল। সে বিড়বিড় করে কিছু একটা বলল, আমি শুনতে পেলাম না। কিন্তু তার ঠোঁটের নড়াচড়া দেখে মনে হলো সে বলছে মাস্টারপিস। হ্যাঁ, এটাই তার মাস্টারপিস বা শ্রেষ্ঠ কাজ। সে আজ নিজেকেও এই শিল্পের অংশ বানিয়ে ফেলেছে। সে জানত পুলিশ যখন দরজা ভেঙে ঢুকবে, তখন তারা কোনো অপরাধীকে পাবে না, তারা পাবে শুধু ছাই আর হাড়ের তৈরি এক অদ্ভুত জগৎ। আমার ফোনটা আবার বেজে উঠল। ওটা হয়তো স্কুলের হেডমিস্ট্রেস বা প্রধান শিক্ষিকা, অথবা হয়তো আমার কোনো কলিগ বা সহকর্মী। কিন্তু এই শব্দের এখন আর কোনো মূল্য নেই আমার কাছে। আমি এখন এক সম্পূর্ণ ভিন্ন জগতে বাস করছি, এক এমন জগৎ যেখানে রং মানেই রক্ত আর শিল্প মানেই মৃত্যু। আমি আমার অবশ হয়ে যাওয়া হাতটা দিয়ে সোফার হাতলটা ধরার চেষ্টা করলাম। আমি উঠে দাঁড়াতে চাইছিলাম। আমার ইচ্ছে করছিল ওই নার্সারির ভেতর গিয়ে আমার মেয়েদের ওই তারের বাঁধন থেকে মুক্ত করি। আমার ইচ্ছে করছিল ওই শয়তান নারীটাকে ধাকাদুনের বাইরে নিয়ে আসি। কিন্তু আমার শরীর আমার সাথে বেইমানি করছিল। সেই ঘুমের ওষুধগুলো এখন আমার স্নায়ুতন্ত্রকে পুরোপুরি দখল করে নিয়েছে। আমি শুধু সেখানে বসে থাকতে বাধ্য হচ্ছি। পৃথিবী জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দেয়ালের ওপর ওই আমার পৃথিবীটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দেয়ালের ওপর ওই পোকাগুলো এখন গুঞ্জন শুরু করছে। আগুনের তাপ এখন অসহ্য হয়ে উচ্চারণ। ওটা যেন কোনো অশুভ মঞ্চে মেহগনি কাঠের মেঝেটা এখন চড় চড় করে ফেটে যাচ্ছে। লাইটার ফ্লুইডের গন্ধটা এখন পোড়া মাংস আর রঙের গন্ধের সাথে মিশে এক দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করেছে। আমি অনুভব করতে পারছিলাম আমার নিজের ফুসফুসটা
এখন আগুনের ধোঁয়ায় ভরে যাচ্ছে। আমি কাশতে চাইলাম, কিন্তু শুধু একদলা রক্ত আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। ওই বিষাক্ত ওয়াইনটা আমার ভেতরটা জ্বালিয়ে দিচ্ছে। আমি দেখলাম আমার স্ত্রী এবার ঘুরে আমার দিকে তাকালো। তার মুখে এখন আর কোনো চামড়া অবশিষ্ট নেই, শুধু লাল মাংসের দলা, আর তার ভেতরে সেই উজ্জ্বল নীল চোখ দুটো জ্বলজ্বল করছে। সে ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগল। প্রতিটা পদক্ষেপে তার পায়ের নিচ থেকে পোড়া ছাই উড়ে যাচ্ছে। সে আমার সামনে এসে দাঁড়ালো। তার জ্বলন্ত নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। সে তার সেই হাড়ের মতো হয়ে যাওয়া আঙুলগুলো দিয়ে আমার গালটা ছুঁয়ে দিল। আমি কোনো ব্যথা অনুভব করলাম না। আমার শরীর এখন ব্যথার ঊর্ধ্বে চলে গেছে। সে ফিসফিস করে বলল, হ্যারি, তুমি বলেছিলে না তুমি নম্বর বা সংখ্যা পছন্দ করো? দেখো, আমি আজ সব হিসেব মিলিয়ে দিয়েছি। 1 আর 1 মিলে আজ 0 হয়ে গেছে। আমাদের মেয়েরা আর কোনোদিন বড় হবে না। তারা আর কোনোদিন ওই বোকা বোকা নম্বর নিয়ে খেলবে না। তারা এখন চিরকাল এই নীল রঙের ভেতর বেঁচে থাকবে। আর তুমি হবে আমার এই গ্যালারি বা প্রদর্শনীর শেষ দর্শক। তার কথাগুলো যেন 1000টা সুইয়ের মতো আমার কানে বিঁধল। আমি তাকে বলতে চাইলাম যে আমি তাকে ঘৃণা করি। আমি তাকে বলতে চাইলাম যে সে একজন দানব, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বেরোল না। আমি শুধু তার ওই বীভৎস মুখের দিকে তাকিয়ে রইলাম। সে আবার হাসল। সেই হাসির সাথে সাথে তার চোয়ালটা আলগা হয়ে ঝুলে পড়ল। সে আমার গলার টাইটা ধরে টান দিল। সে আমাকে টেনে নিয়ে যেতে চাইল ওই নার্সারির ভেতর। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। আমি জানি না এই শক্তি আমি কোথায় পেলাম। হয়তো ওটা আমার শেষ বেঁচে থাকার আকুতি। আমি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার শক্তি ছিল অমানসিক। সে আমাকে হিড়হিড় করে টেনে নিয়ে গেল সেই রক্তভেজা কার্পেটের ওপর দিয়ে। নার্সারির ভেতরে ঢোকার পর আমি যা দেখলাম তার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। পুরো ঘরটা এখন একটা কসাইখানার মতো লাগছে, কিন্তু ওটা কসাইখানা নয়, ওটা একটা স্টুডিও। আমার মেয়েরা, আমার ছোট্ট সারা আর লিলি, তাদের শরীরগুলো একটা বিশেষ ফ্রেমে বা কাঠামোতে আটকানো। তাদের হাড়গুলোকে ভেঙে এমনভাবে বাঁকানো হয়েছে যে তারা এখন আর মানুষের মতো দেখাচ্ছে না। তারা যেন ওই ফিনিক্স পাখির পাখা। তাদের গায়ের চামড়া ছাড়িয়ে সেখানে নীল আর সোনালি রঙের প্রলেপ দেয়া হয়েছে। সেই প্রলেপের ওপর হিরে আর জেমস্টোন বা মণিমুক্ত বসানো হয়েছে। তাদের মৃত চোখের ভেতর সে ছোট ছোট ইলেকট্রিক বা বৈদ্যুতিক আলো ঢুকিয়ে দিয়েছে, যা ধকধক করে জ্বলছে আর নিভছে। আমি বমি করে ফেললাম, কিন্তু আমার পেট থেকে শুধু নীল রঙের তরল বেরিয়ে এলো। আমার স্ত্রী আমাকে ওই ফিনিক্সের নিচে বসিয়ে দিল। সে তার লাইটারটা আবার জ্বালালো। এবার সে ওই ফিনিক্স মূর্তির নিচে স্তূপ করা শুকনো গোলাপ ডালগুলোতে আগুন ধরিয়ে দিল। আগুনের শিখাটা লকলক করে আমার মেয়েদের মৃত শরীরের দিকে এগিয়ে যেতে লাগল। সে আমার কানে কানে বলল, শোনো হ্যারি, শিল্প যখন জ্বলে ওঠে তখনই তা পূর্ণতা পায়। চলো, আমরাও এই শিল্পের অংশ হয়ে যাই। বাইরের শব্দগুলো এখন অনেক দূরে মনে হচ্ছে। পুলিশরা হয়তো দরজা ভাঙার চেষ্টা করছে, তারা হয়তো কুড়াল দিয়ে কাঠ কাটছে, কিন্তু এই ঘরের ভেতর এখন শুধু আগুনের গর্জন আর ওই পোকাদের ডানা ঝাপটানোর শব্দ। আমি দেখতে পেলাম দেয়ালের ওপর সেই নীল আঁকিবুকিগুলো এখন আগুনের শিখার সাথে নাচছে। পুরো ঘরটা এখন একটা জীবন্ত ক্যানভাস, আর আমরা সবাই সেই ক্যানভাসের ওপর তুলির এক একটা টানে বিলীন হয়ে যাচ্ছি। আমি আমার মেয়েদের দিকে হাত বাড়ালাম। তাদের সেই ঠান্ডা নীল রঙের আঙুলগুলো ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার আঙুলগুলো আগুনের শিখায় পুড়ে যাচ্ছিল। আমি কোনো চিৎকার করলাম না। আমি শুধু তাদের চোখের ওই কৃত্রিম আলোর দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হলো ওই আলোর গভীরে আমি তাদের আসল নীল চোখ দুটো দেখতে পাচ্ছি। তারা আমাকে বলছে, বাবা, ভয় নেই, আমরা তো একসাথেই আছি। আমার স্ত্রীর হাসির শব্দ এখন এক কান ফাটানো চিৎকারে পরিণত হয়েছে।
সে আগুনের মাঝখানে দাঁড়িয়ে নাচতে শুরু করেছে। তার সেই নীল ড্রেসটা এখন পুরো ছাই হয়ে গেছে। তার মাংসের দলাগুলো আগুনের তাপে গলে গলে পড়ছে, কিন্তু সে থামছে না। সে নাচছে আর গাইছে এক অদ্ভুত সুর, যা এই পৃথিবীর কোনো ভাষা নয়। ওটা যেন নরকের কোনো সঙ্গীত। ধীরে ধীরে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। আগুনের লেলিহান শিখা এখন আমার বুকের ওপর এসে পড়েছে। আমি অনুভব করতে পারছি আমার শার্টটা পুড়ে যাচ্ছে, আমার চামড়া এখন আগুনের আলিঙ্গনে কুঁচকে যাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হল, আমি এখন এক অদ্ভুত শান্তি অনুভব করছি। আমার আর কোনো ভয় নেই, আমার আর কোনো ঘৃণা নেই। আমি শুধু অনুভব করছি এই উত্তাপ, এই নীল বিষ আর এই রক্তিম ক্যানভাস। আমি জানি আর কয়েক সেকেন্ডের মধ্যে এই ছাদটা ভেঙে পড়বে। এই ব্রাউনস্টোন বাড়িটা একটা কবরে পরিণত হবে। পুলিশরা যখন ভেতরে ঢুকবে, তারা হয়তো কিছুই খুঁজে পাবে না। তারা শুধু দেখবে পুড়ে যাওয়া কিছু অবয়ব। তারা কোনোদিনও জানতে পারবে না যে এখানে একজন আর্টিস্ট বা শিল্পী তার শ্রেষ্ঠ শিল্পকর্মটি তৈরি করে গেছে। তারা কোনোদিনও বুঝতে পারবে না যে কেন আমি বাধা দেইনি, কেন আমি নিজেকে এই আগুনের কাছে সঁপে দিলাম। আমি আমার শেষ নিঃশ্বাসটা নিলাম। আগুনের ধোঁয়া এখন আমার ফুসফুসকে পূর্ণ করে ফেলেছে। আমার চেতনার শেষ বিন্দুটা এখন নিভে যাওয়ার অপেক্ষায়। আমি দেখতে পাচ্ছি সেই ফিনিক্স পাখিটা তার ডানা ঝাপটাচ্ছে। আমার মেয়েরা যেন ওই আগুনের ডানা মেলে উড়ে যাচ্ছে এক অজানা আকাশের দিকে। আর আমি শুধু এক মুঠো ছাই হয়ে এই মেহগনি কাঠের ওপর পড়ে থাকব চিরকাল। বাইরের সেই প্রবল ধাক্কার শব্দটা এবার আমার মস্তিষ্কের দেয়ালে এসে আছড়ে পড়ল। কুড়ালের আঘাতে আমাদের সেই মজবুত মেহগনি কাঠের সদর দরজাটা এখন টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু এই শব্দের কোনো তাৎপর্য নেই আমার কাছে। আমি এখন এক এমন ক্যানভাসের ওপর শুয়ে আছি, যেখানে আমার নিজের রক্ত আর ঘাম তুলির টানের মতো মিশে গেছে। আমার স্নায়ুগুলো এখন ওই আগুনের শিখার সাথে পাল্লা দিয়ে পুড়ছে। আমি দেখতে পাচ্ছিলাম নীল রঙের সেই মরা পোকাগুলো আগুনের উত্তাপে ফেটে গিয়ে ছোট ছোট স্ফুলিঙ্গ তৈরি করছে। ওটা যেন কোনো অশুভ দেওয়ালি উৎসব। আমার স্ত্রী, সেই আমার পরম আদরের নারী ছিল, এখন আগুনের শিখার ভেতরে এক বিমূর্ত ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। সে যেন আগুনেরই একটা অংশ। তার সেই পোড়া মাংসের ঘ্রাণ এখন এই বদ্ধ ঘরের প্রতিটি কোণকে বিষাক্ত করে তুলেছে। আমি অনুভব করলাম এক জোড়া শক্ত হাত আমার ঘাড়ের নিচ দিয়ে আমাকে টেনে তোলার চেষ্টা করছে। ধোঁয়ার কুয়াশার ভেতর দিয়ে আমি কিছু ঝাপসা অবয়ব দেখতে পেলাম। তাদের মাথায় হেলমেট বা শিরস্ত্রাণ, পরনে ভারী জ্যাকেট। তারা হলো ফায়ার ফাইটার বা দমকল কর্মী। তাদের হাতের টর্চ বা সার্চ লাইটের সেই সাদা আলোটা যখন আমার চোখে পড়ল, তখন এক মুহূর্তের জন্য আমি অন্ধ হয়ে গেলাম। সেই সাদা আলোর বিপরীতে নার্সারির ওই বিভীষিকা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। আমি শুনতে পাচ্ছিলাম তাদের ভেতরে চিৎকার, ও খোদা, এটা কি? এখানে কি হচ্ছে? একজন দমকল কর্মীর কণ্ঠস্বরটা কাঁপছিল। সে যখন তার টর্চের আলোটা ওই ফিনিক্স মূর্তির ওপর ফেলল, তখন সে আর্তনাদ করে পিছিয়ে গেল। ওই শক্ত সমর্থ মানুষটা তার হাতের কুড়ালটা ফেলে দিয়ে বমি করতে শুরু করল। আমি তাদের বলতে চেয়েছিলাম, ভয় পেও না, ওটা স্রেফ শিল্প, ওটা আমার স্ত্রীর মাস্টার পিস বা শ্রেষ্ঠ কাজ। কিন্তু আমার গলা দিয়ে শুধু একটা গোঙানির শব্দ বেরোল। আমার মুখ দিয়ে ফেনা আর রক্ত বেরিয়ে আসছিল। সেই নীল বিষটা এখন আমার ফুসফুসের প্রতিটা কোষে পৌঁছে গেছে। আমি দেখলাম আরেকজন পুলিশ অফিসার বা আরক্ষী কর্মী দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সে তার রিভলভার বা আগ্নেয়াস্ত্রটা বের করেছিল, কিন্তু কার ওপর গুলি চালাবে সে? ওই আগুনের স্তম্ভটার ওপর, যার ভেতর আমার স্ত্রীর হাড়গোড় এখন আগুনের সাথে মিলেমিশে এক হয়ে গেছে। সে তার বন্দুকটা নামিয়ে নিল। তার চোখের চাউনিতে আমি এক এমন ঘৃণা আর আতঙ্ক দেখতে পেলাম, যা আমি আগে কোনোদিন কোনো মানুষের চোখে দেখিনি। তারা সবাই যেন এক নিমেষে বুঝতে পেরেছিল
যে তারা কোনো অপরাধের ঘটনাস্থলে নেই। তারা নরকের একটা টুকরোয় পা রেখেছে। আগুনের শিখাগুলো এখন সিলিং বা ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। ওপরের প্লাস্টার বা চুনের প্রলেপগুলো খসে খসে পড়ছে। আগুনের সেই গর্জন এখন সব শব্দকে ছাপিয়ে যাচ্ছে। আমি অনুভব করলাম আমাকে ঘর থেকে বের করে নেওয়া হচ্ছে। আমার পিঠ যখন সেই রক্তভেজা কার্পেটের উপর দিয়ে ঘষ্টে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমি শেষবারের মতো নার্সারির দিকে তাকালাম। আগুনের সেই লেলিহান শিখার মাঝে আমি দেখতে পেলাম আমার মেয়েদের। সারা আর লিলি, ওই বৈদ্যুতিক আলোগুলো এখনো তাদের চোখের কোটরে ধকধক করে জ্বলছে। আগুন যখন তাদের নীল রঙের সেই কৃত্রিম চামড়াকে পোড়াচ্ছিল, তখন মনে হচ্ছিল তারা হাসছে। তারা যেন এই ধ্বংসের উৎসবে তাদের মায়ের সাথে যোগ দিতে পেরে খুশি। তাদের সেই তারের তৈরি পাখাগুলো এখন আগুনের শিখায় গলে গলে পড়ছে। ওটা যেন এক বিমূর্ত নৃত্য। বাইরে যখন আমাকে নিয়ে আসা হলো, তখন রাতের সেই কনকনে ঠান্ডা বাতাস আমার পোড়া চামড়ায় চাবুকের মতো লাগল। আমি এক দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার গলার ভেতরটা যেন কেউ গরম লোহা দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আকাশের দিকে তাকিয়ে আমি দেখলাম অগুন্তি নক্ষত্র বা তারা জ্বলজ্বল করছে। আজ যেন ওই তারাদের আলো খুব ফিকে মনে হচ্ছিল। আমাদের সেই রাজকীয় ব্রাউনস্টোন বাড়িটা এখন একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। জানালার কাঁচগুলো আগুনের তাপে সশব্দে ফেটে যাচ্ছিল। আমি দেখতে পেলাম ওপরের তলার সেই স্টুডিওর জানালা দিয়ে আগুনের এক বিরাট কুণ্ডলী বেরিয়ে আসছে। ওটা যেন কোনো এক দানবের মুখ। আমাকে একটা স্ট্রেচার বা রোগীবাহী খাটিয়ার ওপর শোয়ানো হলো। চারদিকে পুলিশের সাইরেন বা সতর্ক সংকেতের কান ফাটানো শব্দ। অনেকগুলো ফ্ল্যাশ গান বা ক্যামেরার আলো আমার ওপর পড়ছিল। সাংবাদিক বা রিপোর্টাররা যেন এই বিভীষিকার ভাগ নিতে ছুটে এসেছে। আমি চোখ বন্ধ করতে চাইলাম, কিন্তু আমার চোখের পাতাগুলো যেন পুরো একসাথে লেগে গেছে। আমি শুনতে পেলাম এক পুলিশ অফিসারের কথা। সে কারো সাথে ওয়্যারলেস বা বেতার যন্ত্রে কথা বলছিল। এখানে কোনো সার্ভাইভার বা জীবিত ব্যক্তি নেই বললেই চলে। মা আর 2 বাচ্চার কোনো হদিশ নেই। মনে হচ্ছে তারা ওই আগুনের শিখায় শেষ হয়ে গেছে। শুধু এই লোকটাকে আধমরা অবস্থায় পাওয়া গেছে। ঘরটা এক বিভীষিকা। আমি আমার জীবনে এমন পৈশাচিক দৃশ্য দেখিনি। তার কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হতে লাগল। আধমরা। হ্যাঁ, আমি তো আধমরাই ছিলাম। যেদিন আমি ওই নীল ড্রেস পরা উন্মাদিনীকে ভালোবেসেছিলাম, সেদিন থেকেই আমার ভেতরের একটা অংশ মরে গিয়েছিল। আমি ছিলাম শুধু এক দর্শক। আমি কেন বাধা দিইনি? আমি কেন সেই গোলাপ বাগান পোড়ানোর দিনেই বুঝতে পারিনি যে এই সৌন্দর্য একদিন সর্বনাশা হয়ে উঠবে? আমি কেন আমার মেয়েদের নিয়ে পালিয়ে যাইনি? এই প্রশ্নগুলো এখন আমার মস্তিষ্কের ভেতরে এক একটা বিষাক্ত সাপের মতো কামড়াচ্ছে। আমি অপরাধী। আমি আমার স্ত্রীর ওই পৈশাচিক শিল্পের একজন অংশীদার বা পার্ট ওনার। আমি আমার নীরবতা দিয়ে তাকে এই খুনের লাইসেন্স বা অনুমতি দিয়েছিলাম। অ্যাম্বুলেন্স বা জরুরি গাড়িটার দরজা যখন বন্ধ করা হচ্ছিল, তখন আমি শেষবারের মতো বাড়ির দিকে তাকালাম। আগুনের সেই শিখার ভেতরে আমি একটা অবয়ব দেখতে পেলাম। ওটা কি আমার স্ত্রীর আত্মা, নাকি ওটা আমার মনের ভুল? আমার মনে হলো সে হাত নাড়ছে। সে আমাকে বিদায় জানাচ্ছে। সে তার গ্যালারি বা প্রদর্শনীর শেষ দর্শককে মুক্তি দিচ্ছে। আমি অনুভব করলাম আমার হৃদস্পন্দন ধীরে ধীরে কমে আসছে। আমার শরীরের সেই অসহ্য জ্বালাটা এখন এক অদ্ভুত শীতলতায় রূপ নিচ্ছে। সেই নীলবিষটা এখন তার চূড়ান্ত কাজটা করছে। অ্যাম্বুলেন্সটা যখন সাইরেন বাজিয়ে ছুটতে শুরু করল, তখন আমি জানালার বাইরে রাস্তার আলোগুলোকে তীরের মতো চলে যেতে দেখলাম। 1, 2, 3, 4। আমি আবার সংখ্যা গুনতে শুরু করলাম। আমি আমার পুরনো জীবনে ফিরে যেতে চাইলাম, যেখানে শুধু সংখ্যা আর লাভ ক্ষতির হিসেব ছিল, যেখানে কোনো নীল রং ছিল না, যেখানে কোনো রক্তিম ক্যানভাস ছিল না। কিন্তু আমি জানি ওই হিসেব এখন আর কোনো কাজে আসবে না।
জীবনের সব হিসেব আজ গরমিল হয়ে গেছে। আমি সেই ফিনিক্স পাখির ছাইস গরমিল হয়ে গেছে। আমার চেতনার অন্ধকারটা এখন ঘন হয়ে আসছে। আমি শুনতে পাচ্ছিলাম প্যারামেডিক বা চিকিৎসা কর্মীদের ব্যস্ততা। তারা আমার মুখে অক্সিজেন মাস্ক বা কৃত্রিম শ্বাসযন্ত্র লাগানোর চেষ্টা করছিল। তারা আমার পালস বা নাড়ির গতি চেক করছিল। কিন্তু আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। আমি এখন সেই নার্সারির ভেতরে। আমি আমার মেয়েদের হাত ধরে দাঁড়িয়ে আছি। আমরা সবাই নীল রঙে রাঙানো, আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে ক্লিন্ট, সেই কঙ্কালটা। সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। সে আমাদের বলছে, ডরো না, শিল্প তো চিরস্থায়ী। ধীরে ধীরে চারদিকের শব্দগুলো মিলিয়ে যেতে লাগল। পুলিশের সাইরেন, মানুষের চিৎকার, আগুনের গর্জন, সবকিছু যেন এক নিস্তব্ধতার সমুদ্রে তলিয়ে গেল। আমি অনুভব করলাম আমি ভেসে যাচ্ছি এক এমন জগতে যেখানে কোনো আলো নেই, কোনো রং নেই, আছে শুধু এক অনন্ত সাইলেন্স বা নীরবতা। আমি কি বেঁচে থাকব, নাকি এই অন্ধকার আমাকে গ্রাস করে নেবে? আমি জানি না। আমি শুধু জানি আমি আর সেই হ্যারি নেই। আমি এখন এক ধ্বংস হওয়া শিল্পের ধ্বংসাবশেষ। হঠাৎ করেই আমার মনে হলো আমার কানে একটা খুব চেনা সুর ভেসে আসছে। ওটা আমার স্ত্রীর সেই গান, সেই পৈশাচিক সুর যা সে আগুনের মাঝে দাঁড়িয়ে গাইছিল। ওটা এখন আমার মস্তিষ্কের ভেতরে গুনগুন করছে। সে যেন আমাকে বলছে, হ্যারি, তুমি কি সত্যিই ভেবেছিলে এটা শেষ? আমাদের এই প্রদর্শনী তো সবে শুরু হলো। এই পৃথিবীর প্রতিটি ঘরে, প্রতিটি অন্ধকার কোণে আমাদের এই নীল বিষের আলপনা ছড়িয়ে পড়বে। তুমি কি তৈরি? আমি একটা শেষ চেষ্টা করলাম চোখ খোলার। আমি দেখতে পেলাম অ্যাম্বুলেন্সের সিলিং বা ছাদটা, ওটা এখন ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। আমি দেখলাম প্যারামেডিক লোকটার মুখটাও এখন নীল রঙের পেইন্টে বা রঙে ঢাকা। তার চোখের ভেতর থেকেও সেই কৃত্রিম আলোটা ধকধক করে জ্বলছে। আমি বুঝতে পারলাম আমি এই বিভীষিকা থেকে বেরোতে পারিনি। আমি এখনো সেই ক্যানভাসের ওপরেই আছি। এই পুরো পৃথিবীটাই এখন আমার স্ত্রীর একটা বিরাট প্রদর্শনী। আর আমি হলাম সেই প্রদর্শনীর এক চিরকালের বন্দী। আমার রক্ত দিয়ে সে আজও নতুন কোনো ছবি আঁকছে। আমার হাড় দিয়ে সে আজও নতুন কোনো ফিনিক্স গড়ছে। এই যন্ত্রণার কোনো শেষ নেই, এই শিল্পের কোনো মৃত্যু নেই। অ্যাম্বুলেন্সের সেই সংকীর্ণ জায়গাটুকু এখন নীল রঙের এক ঘন কুয়াশায় ভরে গেছে। আমি বুঝতে পারছি না আমার চোখের মণি দুটো কি এখনো কাজ করছে, নাকি আমি এক অনন্ত অন্ধকারের ভেতরে তলিয়ে গিয়েছি। প্যারামেডিক লোকটার সেই নীল হয়ে যাওয়া মুখটা আমার দিকে ঝুঁকে এলো। তার নিঃশ্বাসেও এখন সেই পচা নীল রঙের গন্ধ। সে এক অদ্ভুত যান্ত্রিক গলায় বলল, হ্যারি, তুমি কি তৈরি? আমাদের পরবর্তী প্রদর্শনী বা এক্সিবিশন তো শুরু হতে চলেছে। আমি উত্তর দিতে চাইলাম, কিন্তু আমার জিভটা এখন একটা শুকনো কাঠের টুকরোর মতো আমার তালুর সাথে লেগে গেছে। আমার সারা শরীরের চামড়া এখন শুকনো মাটির মতো ফেটে ফেটে যাচ্ছে। প্রতিটা ফাটল দিয়ে আগুনের লেলিহান শিখা নয়, বরং বেরিয়ে আসছে ঘন নীল রঙের একতরল। ওটা রক্ত নয়, ওটা হলো সেই নীল বিষ যা আমার স্ত্রী গত কয়েক বছর ধরে তিল তিল করে তৈরি করেছিল। হাসপাতালের সেই ধবধবে সাদা করিডোর বা বারান্দা দিয়ে যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমার মনে হলো আমি কোনো মিউজিয়াম বা জাদুঘরের গ্যালারির ভেতর দিয়ে যাচ্ছি। সাদা দেয়ালগুলো হঠাৎ করেই নীল হতে শুরু করল। দেয়ালের গায়ে ফুটে উঠতে লাগল সেই অদ্ভুত সব নড়াচড়া করা আলপনা। ডাক্তার আর নার্সদের পায়ের জুতো থেকে কোনো শব্দ আসছিল না। তারা যেন সবাই একটা জীবন্ত মূর্তি। আমি দেখলাম প্রতিটি ওয়ার্ড বা কক্ষের দরজার ওপর ছোট ছোট ক্রুশ বা ক্রোশ চিহ্ন আঁকা। সেই চিহ্নগুলো থেকে ফোঁটায় ফোঁটায় নীল রং মেঝেতে পড়ছে। হাসপাতালের চেনা গন্ধটা এখন পুরোপুরি উধাও হয়ে গেছে। সেখানে জায়গা করে নিয়েছে লাইটার ফ্লুইড আর পচা মাংসের সেই তীব্র পৈশাচিক ঘ্রাণ। আমাকে যখন একটা অন্ধকার ঘরের ভেতর নিয়ে আসা হলো, তখন আমি বুঝলাম এটা কোনো সাধারণ হাসপাতাল নয়। এটা হলো
আমার স্ত্রীর সেই বিমূর্ত জগতের চূড়ান্ত রূপ। আমাকে একটা শক্ত বিছানায় শোয়ানো হলো। আমার হাত পাগুলো তারা স্টিলের ফ্রেম দিয়ে বেঁধে ফেলল। আমি দেখতে পেলাম ঘরের কোণে সেই ক্লিমট এর ডেথ অ্যান্ড লাইফ পেইন্টিংটা টাঙানো, কিন্তু আজ ছবির ভেতরের সেই কঙ্কালটা আর ছবির ফ্রেমের ভেতরে নেই। সে দেয়াল থেকে বেরিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে, তার হাতে এক বিরাট তুলি। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার সেই গর্ত হয়ে যাওয়া চোখের ভেতর থেকে আমার মেয়েদের কণ্ঠস্বর ভেসে এলো, বাবা, আমাদের সাথে চলো, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি। আমি চিৎকার করতে চাইলাম। আমার বুকের ভেতর থেকে এক প্রবল আর্তি বেরিয়ে আসতে চাইল, কিন্তু আমার কণ্ঠনালী এখন নীল রঙের সেই তার বা ওয়্যার দিয়ে পেঁচিয়ে ফেলা হয়েছে। সেই তারের প্রতিটি অংশ এখন আমার মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি অনুভব করলাম আমার বুকের ছাতিটা কেউ কুড়াল দিয়ে কাটছে, কিন্তু আমার কোনো ব্যথা লাগছিল না। আমার অনুভূতিগুলো এখন এক বিমূর্ত শিল্পে পরিণত হয়েছে। আমি দেখলাম একজন নার্স আমার কাছে এগিয়ে এলো। তার হাতে কোনো সিরিঞ্জ বা ইঞ্জেকশন নেই। তার হাতে আছে এক বিরাট রঙের কন্টেইনার বা পাত্র। সে খুব শান্ত মাথায় আমার সারা শরীরে সেই নীল রং ঢেলে দিতে লাগল। বাইরের পৃথিবীর খবরগুলো আমার কানে খুব ফিকে হয়ে আসছিল। আমি শুনতে পাচ্ছিলাম একটা টেলিভিশনের আওয়াজ। নিউজ বা সংবাদের ভাষ্যকার বলছে আজ শহরের সেই প্রখ্যাত শিল্পীর বাড়িতে যে অগ্নিকাণ্ড ঘটেছে তার ভয়াবহতা বর্ণনাতীত। ফায়ার ফাইটাররা সেখান থেকে কিছু অবয়ব উদ্ধার করেছে, যা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। মনে করা হচ্ছে শিল্পী তার পুরো পরিবারকে নিয়ে এক মরণ খেলার আয়োজন করেছিলেন। সারা বিশ্ব আজ এই ট্র্যাজেডি বা বিয়োগান্তক ঘটনায় শোকস্তব্ধ, কিন্তু আমি হাসলাম, মনে মনে এক করুণ হাসি হাসলাম। শোক? তারা কি জানে না যে এটা কোনো শোকের বিষয় নয়? এটা হলো এক অমর সৃষ্টির উদযাপন। আমি অনুভব করলাম আমার নিজের শরীরটা এখন বদলে যাচ্ছে। আমার হাড়গুলো ভেঙে নতুন এক আকার নিচ্ছে। আমার হাত দুটো এখন সেই ফিনিক্স পাখির পাখার মতো প্রসারিত হয়ে যাচ্ছে। আমার পা দুটো কার্পেটের সাথে মিশে গিয়ে শিকড়ের মতো ছড়িয়ে পড়ছে। আমি এখন আর কোনো মানুষ নই। আমি হলাম সেই প্রদর্শনীর মূল আকর্ষণ। আমার স্ত্রী, আমার সেই উন্মাদিনী প্রেয়সী অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার শরীরের সেই আগুনের ক্ষতগুলো এখন হীরের মতো জ্বলজ্বল করছে। সে তার সেই হাড়ের আঙুলগুলো দিয়ে আমার কপালে একটা চুমু খেল। সে বলল, দেখো হ্যারি, তুমিই ছিলে আমার সবচেয়ে প্রিয় ক্যানভাস। আজ আমাদের এই ফিনিক্স পূর্ণতা পেল। ধীরে ধীরে ঘরের বাতিগুলো নিভিয়ে দেওয়া হলো, কিন্তু ঘরটা অন্ধকার হলো না। আমার সারা শরীর থেকে এক নীলাভ আলো বেরোতে শুরু করল। আমার চোখের কোটরে বসানো হয়েছে সেই উজ্জ্বল বৈদ্যুতিক আলো, যা ধকধক করে জ্বলছে। আমি দেখতে পাচ্ছিলাম আমার পাশে লিলি আর সারা দাঁড়িয়ে আছে। তারা এখন আর কাঁদছে না। তারা এখন চিরকাল এই নীল রঙের সাগরে ভাসছে। আমরা সবাই মিলে এক বিরাট ভাস্কর্য তৈরি করেছি, এক এমন শিল্পকর্ম যা কোনোদিনও ধ্বংস হবে না, যা কোনোদিনও ম্লান হবে না। আমি বুঝতে পারলাম পুলিশরা যখন এই ঘরে ঢুকবে তারা আমাকে খুঁজে পাবে না। তারা শুধু দেখবে এক অপূর্ব সুন্দর এক মূর্তিকে। তারা ওটার দিকে তাকিয়ে মুগ্ধ হবে, ওটার ছবি তুলবে। তারা কোনোদিনও জানতে পারবে না যে ওই নীল রঙের স্তূপের ভেতরে একসময় একটা স্পন্দ হৃদয় ছিল। তারা কোনোদিনও বুঝবে না যে ওই ফাটল ধরা চামড়ার নিচে একসময় এক অসহায় বাবা তার সন্তানদের বাঁচাতে চেয়েছিল। শিল্প তো এমনই, ওটা মানুষকে গ্রাস করে নেয়। ওটা সত্যকে ঢেকে দেয় এক মায়াবী রঙের প্রলেপে। আমার মস্তিষ্কের ভেতরে এখন সেই পুরনো মিউজিয়ামের কথাগুলো মনে পড়ছে। পিকাসোর ব্লু পিরিয়ড। আমার স্ত্রী বলেছিল, নীল রং মানেই বিষাদ নয় হ্যারি, নীল রং মানে হলো এক অনন্ত স্বাধীনতা। আজ আমি সেই স্বাধীনতা অনুভব করছি। আমার আর কোনো ভয় নেই, আমার আর কোনো দায় নেই। আমি এখন এক নিঃশব্দ কাহিনীর সাক্ষী।
আমার চারিদিকের দেয়ালগুলো এখন সরে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এক বিরাট আকাশ, কিন্তু সেই আকাশটা নীল নয়, ওটা রক্তের মতো লাল। আর সেই লাল আকাশের বুক চিরে উড়ে যাচ্ছে আমাদের এই ফিনিক্স পরিবার। হঠাৎ করেই আমি অনুভব করলাম কেউ আমার চোখের পাতাগুলো বন্ধ করে দিচ্ছে। এক অতি পরিচিত স্পর্শ। ওটা আমার স্ত্রীর সেই ঠান্ডা হাত। সে ফিসফিস করে আমার কানে বলল, ঘুমোও হ্যারি। আমাদের প্রদর্শনী এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। প্রতিটি মানুষ যখন ঘুমাতে যাবে, তারা আমাদের এই নীল রঙকে তাদের স্বপ্নে দেখতে পাবে। আমরা এখন প্রতিটি মানুষের অবচেতন মনের অংশ হয়ে গেছি। আমাদের এই জয়যাত্রা আর কেউ থামাতে পারবে না। আমি আমার শেষ চিন্তাটা করলাম। আমি ভাবলাম সেই গোলাপ বাগানের কথা, সেই লাল গোলাপগুলোর কথা, যা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। সেই ছাই থেকেই তো আজ এই ফিনিক্সের জন্ম হলো। হয়তো ধ্বংস না হলে কোনো নতুন সৃষ্টি সম্ভব নয়। হয়তো এই মৃত্যুই ছিল আমাদের জীবনের একমাত্র সার্থকতা। আমি আমার চোখ বন্ধ করলাম। আমার হৃৎস্পন্দন এখন আর শোনা যাচ্ছে না। সেখানে এখন শুধু এক অদ্ভুত পৈশাচিক সুর বাজছে। ধীরে ধীরে হাসপাতালের সেই ঘরটা এক বিরাট শূন্যতায় পরিণত হলো। আমি আর নেই। সেখানে শুধু পড়ে আছে এক নীল রঙের অদ্ভুত অবয়ব, যা দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। মানুষ যখন ওটার দিকে তাকাবে, তারা এক হাড়হিম করা শীতলতা অনুভব করবে। তারা বুঝবে যে শিল্প যখন তার সীমানা ছাড়িয়ে যায়, তখন তার দাম দিতে হয় জীবন দিয়ে। রক্তের সেই নদীটা এখন শুকিয়ে গেছে। আগুনের সেই শিখাগুলো এখন নিভে গেছে। শুধু রয়ে গেছে এই ছাই আর এই নীল বিষের আলপনা। আমি এখন এই ক্যানভাসের ভেতরেই বেঁচে থাকব, এক অনন্ত প্রদর্শনীর অংশ হয়ে। এক এমন প্রদর্শনী যার কোনো টিকিট নেই, যার কোনো শেষ নেই, যেখানে শুধু শিল্প আছে আর আছে চিরস্থায়ী মৃত্যু। বিদায় হ্যারি, বিদায় সেই পুরনো জগত। স্বাগত জানাও এই নতুন নীল অন্ধকারকে, স্বাগত জানাও এই মরণোত্তর উৎসবকে। আকাশের সেই লাল আভাটা এখন আরও গাঢ় হয়ে উঠছে। আমি দেখতে পাচ্ছি সেই ক্লিম্ট এর কঙ্কালটা এখন আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে। সে যেন বলছে, কাজটা ভালো হয়েছে আর্টিস্ট, তুমি তোমার শ্রেষ্ঠ সৃষ্টিটা আমাদের দিয়ে গিয়েছ। আমি হাসলাম। আমার সেই পাথরের মতো হয়ে যাওয়া ঠোঁটে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে উঠল। এবার আমি ঘুমাতে পারি, এক এমন ঘুম যা থেকে কোনোদিনও কেউ আমাকে জাগাতে পারবে না। এক এমন মৃত্যু যা কোনোদিনও শেষ হবে না। আজকের ঘটনাটি রেডিট এর একজন ইউজার শেয়ার করেছেন। এরকম আরও ঘটনা শুনতে আমাদের ইমেইল করতে পারেন।